গতকালকে যে সীতাহারটা পরে বসেছিলাম জুয়েলারির লাইভে, সেই সীতাহারটা যেটা পরেছিলাম সেটা তো বিক্রি হয়েছে। তারপরে আরও অর্ডার আসছে, তো আজকে গিয়ে এক লট নিয়ে এসছি মাল, অর্ডারের মাল নিয়ে এসছি। রুপোর পলাটাও বেরিয়ে গেছে, আচ্ছা ওকে স্যাটিসফাইড। রুপোর পলাটাও বেরিয়ে গেছে, যে শাখাটা নিয়েছিলাম সেটা তো বেরিয়েই গেছে। আর হচ্ছে তোমার সীতাহারের অর্ডারগুলো আরও এসছে, পলার অর্ডার এসছে, পলা স্টক আউট হয়ে গেছে, পলা আসবে, তারপরে আবার তাদেরকে সেন্ড করব আমি, ঠিক আছে? তো কথাগুলো কেন বললাম, ব্যবসা রিলেটেডও একটা কথা বলা হয়নি। আমি দাম রেশারেশি করে দাম ফেলছি জিনিসের, মানে প্রোডাক্টের, সে বিছানার চাদর বলো, নাইটি বলো, আর জুয়েলারি বলো। জুয়েলারি তো প্রথম থেকেই আমি চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে বিক্রি করছি, এই কারণের জন্যই তো অনেকের মানে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছিল, তো সেটা আর পারছে না এখন আর। তো সেই কারণের জন্য আমার উপরে অনেকের অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, আমার মত, আমার ব্যবসা, আমার পুঁজি, আমি মানুষকে কত কমে দেব, নিজের লাভ রাখবো কি না, সেটা নিয়ে তো কারোর মাথা ব্যথা হওয়ার কথা না। হ্যাঁ, এই ভণ্ডনন্দন, এই দোগলানন্দন তার একটা ভিডিওতে বলেছিল, সেটা নিয়ে আমি আর কথা বলতে মনে নেই, হঠাৎ করে এই বুকিং আসলো, সেই সম্পর্কে বলতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো পয়েন্টটা। আমাকে বলছে যে কম্পিটিশান করা ভালো, কিন্তু কারোর বিজনেসের ক্ষতি করা, অর্থাৎ আমি নাকি কারোর বিজনেসের ক্ষতি করছি কিভাবে, যে সে একটা প্রাইস, একটা প্রোডাক্টের যা দাম নিচ্ছে আমি তার থেকে 10-20 টাকা হলেও কম নিচ্ছি, সুতরাং আমি নাকি তার ব্যবসার ক্ষতি করছি। এ এতটাই নিজেকে মানে চালাক মনে করে, প্রকৃত অর্থে এ এতটাই গাধা, এ এতটাই মূর্খ, এ এতটাই আহাম্মক যে তার এই ডিজিটাল লাইফ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, শুধুমাত্র মানুষের পিন্ডি চটকায় আর ইনকাম করে, ঠিক আছে? সেটা কি কারণে আমি বলছি, এখন তোমরা দেখবে সমস্তটাই অনলাইনের উপরে বেস করে হচ্ছে অনলাইনের উপর বেস করে তারা তাদের হোলসেল শপের অ্যাড দিচ্ছে, পাইকারি বা খুচরো বিক্রেতার অ্যাড দিচ্ছে, যাতে করে মানুষের কাছে এই জিনিসগুলো ঘরে বসে পৌঁছে যায়, আর তারা অ্যাট্রাক্ট হয়ে শপে আসে, ভিজিট করে, অথবা অনলাইনে যাতে অর্ডার করে। আর তার সাথে সাথে কেন আমার কাছে মানুষে আসবে, তার জন্য আমার তো কিছু বিশেষত্ব থাকতে লাগবে, হয় প্রোডাক্টের বিশেষত্ব থাকতে হবে, আর নতুবা দামে বিশেষত্ব থাকতে হবে। তো চ্যালেঞ্জিং প্রাইস, তো আমি চ্যালেঞ্জিং প্রাইস ছুড়ে দিই। এর আবার এটাতেও গাত্রদহন হয় যে আমি নিজের লাভ না রেখে অন্যের ক্ষতি করছি। এত চিন্তা নিয়ে কি করে টিকে আছে, আমি শুধু তাই ভাবছি। এত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, অন্যের জন্য করুক গে যাক। আমি আমার লাভ রাখছি কি না সেটা আমি বুঝে নেব, আমি দর্শকদেরকে, কাস্টমারকে কতটা রিজনেবল প্রাইসে দেবো সেটাও আমি বুঝে নেব, ঠিক আছে? ওর জন্য ওই ব্রেসলেট শাখা এক সময় একজন 2500 টাকা করে বিক্রি করেছে, 2500 টাকা, আর ভেতরে সেই সেম জিনিস 1500 টাকায় দেওয়া হয়েছে। তাহলে বাদবাকি কাস্টমারকে কত বড় সি বানানো হয়েছে এটা তোমরা ভাবতে পারছো? বাইরের কাস্টমারদেরকে 2500 টাকায় যেই জিনিস বিক্রি করা হচ্ছে, সেই জিনিস ভেতরের পীড়িতের লোককে 1500 টাকায় বিক্রি করা হচ্ছে। 1500 টাকায় যেখানে বিক্রি করা হচ্ছে সেখানে নিশ্চয়ই লাভ রাখা হচ্ছে। এবার তাহলে ভাবো, যাদেরকে 2500 টাকায় বিক্রি করছে তাদের মাথায় কিভাবে কাঁঠাল ভেঙেছে। আর আমি আসাতে সেই জিনিসের বাড়ন্ত অনেকটা কমেছে, এটাতেই অনেকের গাত্রদহন শুরু হয়েছে। হোক আমি নিজে লাভ রাখবো, কিন্তু আমি তো চাইবো না যে অন্যের কাস্টমার আমার কাছে চলে আসুক। আমি চাইবো আমার রিজনেবল প্রাইসটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাক। আমি টেনে হিচড়ে আনবো না, তো মানুষ আসুক, দেখুক, কোয়ালিটি জাজ করুক, বিচার করুক, তুলনামূলক আলোচনা করুক, তাহলে সবটাই বুঝতে পারবে। এই গেল ব্যবসার পয়েন্ট। এইবার আসবো, আমি কিছু কমেন্ট পড়বো। প্রথমে যে কমেন্টটা পড়বো সেই কমেন্ট আমি পিন করেছি আমার গতকালকের যে সেকেন্ড ভিডিওটা, বিদিশাদি ভাইয়ের। এই ওয়াইটিতে তুমি খুব মিসআন্ডারস্টুড একটা ক্যারেক্টার, তোমাকে যতটা খারাপ দেখানো হয় তুমি মানুষটা অতটাও খারাপ না। তোমার একটাই প্রবলেম, তুমি দলবাজি করে তেল দিয়ে মন রেখে কন্ট্রোভার্সি করো না। ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার জন্য সত্যি গার্ডস লাগে, সততার একটা আলাদা জোর থাকে। অ্যাট দ্য লং রান সেই জিতে যায়। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ বিদিশাদি ভাই। এবার আমি আমার লাস্ট ভিডিওতে দর্শকদেরকে একটা কমেন্ট করতে বলেছিলাম, যে তোমরা কমেন্ট করো যে আমাকে আর আমার বরকে একে অপরকে খাইয়ে দিতে আমার ভ্লগ চ্যানেলে তোমরা দেখেছো কি না।
এত পরিমাণে রেসপন্স পাবো সত্যি ভাবিনি। এই ভিডিওটা পোস্ট করেছি 3 ঘন্টা মাত্র হয়েছে, আমি 3 ঘন্টার মধ্যে যেই সমস্ত কমেন্টগুলো এসছে আমি সেই কমেন্টগুলোই পড়ছি, বা পরের কমেন্টগুলো হয়তো আমার এই ভিডিওর মধ্যে যাবে না, খুব স্বাভাবিক। সুচরিতাদি ভাই, বহুবার দেখেছি তুহিন আগে তোমাকে খাইয়ে নিজে খেয়েছে, তোমাকেও দেখেছি আগে তুহিনকে খাইয়ে তারপর নিজে খেয়েছো, এটা শো অফ। থ্যাংক ইউ সুচরিতাদি কমেন্টটা করার জন্য। অন্তরা ভট্টাচার্য, অনেকবার দেখেছি তোমার বর তোমাকে আর তুমি তোমার বরকে খাইয়ে দিয়েছো। শিল্পী ঘোষ, একদম তোমার হাজবেন্ড মাঝে মাঝে খাইয়ে দিত, আমরা দেখেছি। মনীষা দত্ত রয়, সুতপা, অনেক দেখেছি তোমরা দুজন দুজনকে খাইয়ে দাও। উজ্জয়িনী সরকার, কারোর ভিডিও তেমন দেখা হয় না, তবে তোমাদের খাওয়া মুখে তুলে দেওয়া এটা আমি অনেক দেখেছি। মৌসুমী মোদক, হ্যাঁ দেখেছি তোমরা দুজন একে অপরকে খাইয়ে দাও। আমি জাস্ট এই জিনিসটা নিয়েই কমেন্টগুলো পড়ছি, বাদবাকি অন্য সংক্রান্ত কমেন্ট আমি এখানে পড়ছি না। আরাবালি, হ্যাঁ অনেকবার দেখেছি দাদা তোমাকে খাইয়ে দিয়েছে। চন্দনা আন্টি, আমরা অনেকবার দেখেছি রুটি দিয়ে মাংস খেলেও তুহিন তোমাকে আগে খাইয়ে দেয়, তারপরে তুমি খাইয়ে দাও, এরা হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। শাহেদ মানে এর নাম হচ্ছে কণিকা, হ্যাঁ দিদি আমরা অনেকবার দেখেছি তোমরা দুজন দুজনকে খাইয়ে দাও, এটা নতুন কিছু না, আরে তোমাকে ছাড়া তো টাকা উঠবে না ব্যাংকে, বোঝো না কেন তুমি? হোম কুকিং লিখেছে, ভ্লগ ভিডিওতে অনেকবার দেখেছি। স্মৃতি বিশ্বাস, হ্যাঁ দেখেছি দিভাই, ওদের মধ্যে ভালোবাসা নেই বলে ওই রকম করে, বোঝা যায়, যা বলেছ ঠিক বলেছ। রাজশ্রী দিভাই লিখেছে, রাজশ্রী সরকার, হ্যাঁ অনেকবার দেখেছি। মিনা বসাক, হ্যাঁ দেখেছি তোমরা দুজন দুজনকে খাইয়ে দাও। সুরূপা চক্রবর্তী, হ্যাঁ দেখেছি তোমার ব্লগ ভিডিওতে দুজন দুজনকে খাইয়ে দিতে। যারা যারা এই কমেন্টগুলো করেছে, আমি এই 3 ঘন্টা হয়েছে ভিডিওটা ছেড়েছি, প্রত্যেকের কমেন্ট, যারা এই কমেন্টটা করেছে আমি প্রত্যেকের কমেন্টটা পড়লাম। এবার এতে করে তোমরা কি বুঝলে? এই যে আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছি, হ্যাঁ এটা প্রথম দেখিয়েছি, এটা এই সমস্ত ঘটনা যে এদের চ্যানেল থেকে আনা হচ্ছে, তারপরে নাকি আমরা একে অপরকে খাইয়ে দিয়ে শো অফ করছি। ভাবতে পারো যে নিজেকে এজেড মহিলা বলে, নিজেকে সম্মানের পাত্রী বলে, নিজে সুশিক্ষার পরিচয় দেয়, নিজের শিক্ষা সম্ভ্রম সমস্ত কিছুর বড়াই করে, যে হ্যাঁ অহংকার প্রদর্শন করে, যে সে বলছে আমরা নাকি একে অপরকে খাইয়ে দিয়ে শো অফ করার চেষ্টা করছি। আশা করছি নিজের মুখে পটিটা নিজেই মেখেছে, আমার আর মাখাতে হয়নি, কারণ আমি ওই থোবড়া ছুতেও যাব না। নিজের মুখে পটিটা নিজেই মেখে নিক, তাই না? এইবার আমি বলি শো অফ করা কাকে বলে। জন্মদিনে নিমন্ত্রণ করার পরেও একসাথে সবাই মিলে না গিয়ে, মানে সবার সাথে একসাথে দেখা না করে, পরবর্তীতে 5 থেকে 6 প্যাকেট মিষ্টির ডিব্বা নিয়ে যাওয়া, একটা দামি ড্রেস নিয়ে যাওয়া, একটা ওয়াল ক্লক নিয়ে যাওয়া, এইগুলোকে বলে শো অফ করা। আমি একা যাব, আমি দেখাবো আমি এত কিছু নিয়ে এসেছি, এটাকে বলে শো অফ করা, ঠিক আছে? এটাকে বলে শো অফ করা। অভদ্র অশিক্ষিত মহিলা তুমি একজন অভদ্র অশিক্ষিত পিঠ বাঁচিয়ে চলা একজন মহিলা, এছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে? আশা করছি নিজের মুখে গুটা নিজে মেখে নিয়েছো। আচ্ছা, একে এই পর্যন্তই বললাম, আবার যদি পরে কিছু মনে পড়ে বলবো। হ্যাঁ, মন্দির একটা ভিডিও দেখলাম, সেটাকে আমি ভিডিওটাকে কমিউনিটিতে দিয়ে আমি এই ভিডিওটা করছি। মন্দির একটা দারুণ পয়েন্ট বলেছে, এই পয়েন্টটা আমার আউট অফ হেড হয়ে গিয়েছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই পয়েন্টটা সম্পর্কে আমি অত ভাবিইনি, কিন্তু পয়েন্টটা এতটা স্ট্রং, এতটা জোরালো, সে ধারণার বাইরে। এই যে এখন দাঁত
এরকম করে করে, আর মাঝে মধ্যে এরকম করে, একটা কথা বলতে গিয়ে মাঝে মধ্যেই এরকম গোত্তা মারে। বাছুর দেখবা দুধ খাওয়ার সময় এরকম দুধ খেতে খেতে যখন দুধটা হয়তো আসা বন্ধ হয়ে যায় তখন মনে হয় এরকম গোতা মারে, ঠিক সেরকম এই যে ভণ্ডনন্দন দোগলানন্দন এরকম করতে করতে বাছুরের মতন এরকম গোতা মারে ক্যামেরার সামনে এসে, ঠিক আছে। আর হ্যালো বন্ধুরা বলে দেখবা এরকমভাবে আমরা মাছি তাড়াই না, এরকমভাবে মশা তাড়াই না, এরকমভাবে হ্যালো বন্ধুরা এরকমভাবে মাছি আর মশা তাড়ায়। তো যাই হোক, তো এই যে স্ট্রং পয়েন্টটা কী, তো এই যে ভণ্ডনন্দন দোগলানন্দন শান্তিনন্দন এইসব আমার বলা কথা না, এইসব আমি বলবও না। তো এই দোগলানন্দন বলেছে যে আমি আর মহাসতী নাকি সমান, আমরা নিন্দনীয় কাজ করেছি। সত্যি তো, এই পয়েন্টটা তো আমি উল্লেখ করতে ভুলেই গেছি যে এতই যদি মহাসতী তো আর আজকে করেনি, মহাসতী তো সদ্য এই নোংরামোটা করেনি। মহাসতী কবে করেছিল? 3 বছর আগে করেছিল। এই দোগলানন্দন বলছি কি, মুখ উঁচু করে সেই বাড়িতে গিয়ে শো অফ করে গাদা গাদা গিফট দিতে লজ্জা করেনি? লজ্জা করেনি যে নিজে একটা 10 বছরের ছোট ছেলের সাথে ফ্ল্যাটে যাওয়া, ফ্ল্যাটে ধরা পড়া, তারপরে আবার এদিক সেদিক থেকে আবার তার সাথে গিয়ে সময় কাটানো, অন্তরঙ্গ মুহূর্ত কাটানো, তারপরে আবার বাড়িতে আসা, তারপরে অনেক কিছু রিভিল হওয়া, তারপরে সবচেয়ে বড় কথা তার স্বামীর মুখ থেকে তার আরও বিয়ের পরে আরও 3-4টে রিলেশন সম্পর্কে জানার পরেও কি করে তোমার সেই হিউজ পার্থক্য ওয়ালা বর অ্যালাউ করলো তোমাকে সেই বাড়িতে যাওয়ার? কি করে অ্যালাউ করলো? হ্যাঁ, ভিউজ ম্যাটার। তো মুখ উঁচু করে কথা বলতে আসবে না যে তুমি শিক্ষিত, তোমার পরিবার ভদ্র, তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার হাজবেন্ড খুব ভালো, মুখ উঁচু করে কথা বলতে আসবে না। বুঝতে পেরেছো? যাকে বলছো যে আমরা দুজনেই নিন্দনীয় কাজ করেছি, একজনের বাড়িতে মুখ উঁচু করে যেতে লজ্জা করেনি? অসভ্য মহিলা, দোগলা কোথাকার, মেরুদণ্ডহীন মহিলা। শোনো, পিঠ বাঁচিয়ে অন্য কোথাও মুখ মারোগে যাও, আমাকে নিয়ে বলতে আসবে না। বুঝতে পেরেছো? তো এই পয়েন্টটা সাংঘাতিক স্ট্রং ছিল, দারুণ স্ট্রং ছিল বলেই আমি এই পয়েন্টটা বললাম, ঠিক আছে। আচ্ছা, এইবার কাকে নিয়ে বলবো? এইবার গতকালকে একটা ভিডিও দেখেছি। কার ভিডিও? শিল্পীদির ভিডিও। আচ্ছা, সেই ভিডিওতে এখন ভয়েস রিভিল হচ্ছে, ইয়ে তো হোনা হি থা তুরু 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 তু। এটা করবে বলেই, এই জিনিসটা করবে বলেই তো শিল্পীদি বারবার বলছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, নতবা আমি রেগুলার একটা করে নোংরা জিনিস ফাঁস করে যাব। এটা তো ফর ভিউজের জন্যই করছে, এটা ভিউজের জন্যই করছে, এখানে কোনো দ্বিমত নেই। আমি তো ওই কারণেই বললাম যে এই কয়েক বছর আগে যখন ওই জাষ্টপতিতা তোমার মেয়েদেরকে ওই গাছিতে বসিয়ে দিচ্ছিল, তখন সেটা নিয়ে তো আসনি এরকম প্রতিবাদ করতে, ছুলতে তো আসনি। এই যে তুমি ছুলতে আসো, সেটা তো ছুলতে আসনি। এই ক্ষেত্রে ছুলতে আসছো কারণ এখানটায় তুমি জানো যে তুমি প্রত্যেক দিন ভিডিও করলে পরে ওই জাষ্টপতিতা তোমাকে যেভাবে এসে ধুনে দিয়ে যাবে, হ্যাঁ, সেরকম ওই কি যেন বলে মহাসতী আর তার হাজব্যান্ড তোমাকে ধুনতে আসবে না। কারণ মহাসতীর হাজব্যান্ড ওই আমাকে নিয়েই পড়তে পারে, ওর ওই পুরুষত্বই আমার পর্যন্তই, ঠিক আছে, ওই আমার পর্যন্তই। তোমাদেরকে নিয়ে যে বলবে ওর সেই ক্ষমতা নেই, ওর পেছনে সেই জোর নেই। তো সেই কারণের জন্য ওদেরকে রীতিমতন থ্রেট দিয়ে, হুমকি দিয়ে তারপরে তুমি এই ভিউজ ইনকামের খেলাতে নেমেছো। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা, তুমি ভিউজ ইনকামের খেলাতে নেমেছো, ঠিক আছে। তো যাই হোক, তুমি যেই খেলাতেই নামো না কেন তুমি সেটা স্বীকার করবে। ওই ক্ষমা চাওয়া টমা চাওয়া কোনো কিচ্ছু না, ওটা কোনো ব্যাপারই না, ওটা কোনো বিষয়ই না। তুমি এখন ভিউজ কামাবে, তুমি এখন এই ভেতরের বিষয়গুলো রিভিল করবে, আর কিছুই না। ওর ক্ষমা চাওয়া না চাওয়াতে তোমার কি আসে যায়? ও বললো আর তোমার হাজব্যান্ড ক্যারেক্টারলেস হয়ে গেল? ও বললো আর তুমি ক্যারেক্টারলেস হয়ে গেলে? না তো, তোমরা তো ভালো। যেমন কিনা জাষ্টপতি তো তোমার মেয়েদেরকে নিয়ে নোংরা মন্তব্য করেছিল, তাই বলে কি তোমার মেয়েরা নোংরা হয়ে গেছে? না তো। তাহলে এইখানটায় কেন ক্ষমা চাওয়াটা এত বড় ম্যাটার করছে তোমার কাছে? কেন ম্যাটার করছে? শুধুমাত্র ভিউজের জন্য ম্যাটার করছে। তো যাই হোক, তুমি তোমার মতন ভিডিও করো, বাট ওই কারণটা যখন অন্য বললে সেই জায়গাটাতেই আমার আপত্তি আছে। আমি আমার মতামত পেশ করলাম। আচ্ছা, তারপরে তো শুনলাম অনেক কিছু।
মহাসতীর আর কি কথা এর মধ্যে দিয়ে আমি সেরে দিলাম, আর আওড়াচ্ছি না যে ও কী কী বলেছে, ও কতদূর কি বলতে পারে, ও এক বেলায় দোষ করবে পরের বেলায় গিয়ে ক্ষমা চাইবে, এটা ওর স্বভাব, এটা ওর রক্তে মিশে গেছে। যে বলছে না সিজন ওয়াইজ ওর ক্যারেক্টার চেঞ্জ হয়, একদম ঠিক, সিজন ওয়াইজ ওর ক্যারেক্টার চেঞ্জ হয়। তো এই সমস্ত কথা শোনানোর পরে তারপরে যা শুনলাম, মানে ওই ঢঙি মাসির কথা যা শুনলাম, সাথে মারুর কথাও যা শুনলাম, তাতে করে হ্যাঁ একটুখানি অবাক হয়েছি। কেন একটুখানি অবাক হয়েছি, অনেকটা কেন অবাক হয়নি সেটাও তোমাদেরকে বলছি। একটুখানি আমি অবাক হয়েছি। প্রথমে কি বলেছে শিল্পীদি, কথাটা কি বলেছে সেটা বলছি। এই সংসার টংসার করছে তারপরেও, মানে মহাসতী ওই সমস্ত করার পরে বাড়ি ফিরে এসেছে, স্বামীর সাথে সংসার করছে, তারপরেও অনেক অশান্তি হয়েছে। ভাবো কি ভাগ্যের পরিহাস। আমি একটা কষ্ট শেয়ার করেছিলাম কার সাথে, বড় ভেন্ডির সাথে। তোমাদেরকে আজকে একটা কথা বলি, বিষয়টা কি হয়েছিল তোমাদেরকে আজকে একটা কথা বলি। এই যে আমার একটা ছবি নাকি আমি পাঠিয়েছি, যে সেখানটায় নাকি আমার হাজব্যান্ড আমাকে জুতোর বাড়ি মেরেছে। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা একদমই নয়। আমি চাইলে এটা তখনই আর কি তোমাদেরকে বলতে পারতাম, কিন্তু এখন যখন একটা রিলেটেড বিষয় এসেছে তার জন্য ভাবলাম চলো আমি তোমাদেরকে বলি। এই ঘটনাটা মানে যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ওই তুলকালাম অশান্তিটা হয়েছিল, সেই ঘটনাটা তোমার ছিল আমার মেসো শ্বশুর মারা গেছিল ঠিক সেই সময়টাতে। তোমরা যারা যারা দেখেছো তোমাদের মনে আছে যে ওই সময়টাতে আমি জাস্ট মুখে বলেছিলাম, কোনো কিছু ভিডিওতে দেখাইনি, কারণ একজন মারা গেছে, তাদেরকে আমাদের নিজের পারিবারিক আত্মীয়রা দেখতে এসছে, তাদের জন্য আমি 3-4 রাউন্ডে ভাত করেছি, ডাল করেছি, 2-3 রাউন্ডে ডাল করেছি, রান্না করেছি রাত্রেবেলা 10-12 জনের জন্য ওই অবস্থাতে। এইগুলো আমি তোমাদেরকে জাস্ট একটুখানি ওই দেখিয়েছিলাম, এই যে রান্না করেছি, কিন্তু লোকজন এসেছে, খাবার দিচ্ছি, এসব কিচ্ছু দেখায়নি, ঠিক আছে। তো ওই দিন রান্নাবান্না করেছি। এবার পরের দিন যখন আবার মানে আমার আত্মীয়রা খবর দিল যে ওরা আবার আসছে, আবার রান্নাবান্না করার কথা, তখন আমার বর আমাকে বলল, তখন আমি বলছি যে আমার প্রোডাক্ট ডেলিভারি কথা, জুয়েলারি, তখন তো আর এই নাইটি ফাইটি হেনাতেনা করতাম না, তখন শুধু আমি জুয়েলারি করতাম। 2-3 দিন ধরে আমি কাস্টমারদের ঘুরিয়ে যাচ্ছি, কারণ মেসো শ্বশুরের শরীর খারাপ, মেসো শ্বশুর হসপিটালে ভর্তি, পরের দিন মেসো শ্বশুর মারা গেলেন, আমি যেতে পারলাম না, তার পরের দিনও আমি যদি না যেতে পারি আমি কাস্টমারদেরকে ঝুলাচ্ছি। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে কি মা একটুখানি রান্না করতে পারবে, এই নিয়ে জাস্ট অশান্তি আমার সাথে আমার হাজব্যান্ডের, এই নিয়ে অশান্তি, আর কিচ্ছু না। অন গড বলছি, আমার শেরু বাবার দিব্যি বলছি, এই বিষয়টা নিয়ে অশান্তি, জানো। আর এই বিষয়টাকে নিয়ে কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে আমি তোমাদেরকে বলছি। আজকে যদি এই ঘটনার সঙ্গে আমার সঙ্গে যাকে যুক্ত করা হচ্ছে সে যদি আমার পারিবারিক মেম্বার না হতো না, আমি কবে হাল্লা বল করে দিতাম, কবে হাল্লা বল করে দিতাম। একমাত্র নিজের মানুষ, তাদেরকে অত্যন্ত ভালোবাসি, তার জন্য আমি চুপ করে সব কিছু সহ্য করে যাচ্ছি, আর কিচ্ছু না, সমস্তটা চুপ করে সহ্য করে যাচ্ছি। আর সেই দিন, কারণ সবার বর তো আর কাপুরুষ হয় না যে নিজের বাড়ির লোক অসুস্থ, তোমার হচ্ছে হসপিটালে ভর্তি, তার অপারেশন হবে, আর বাড়িতে চর্বচস্য গেলানো হচ্ছে, তাই না। শ্বশুর শাশুড়ির বাড়িতে যেতে চেয়েছে, খরদার কাস্টমার যেতে চেয়েছে, বিদেশি চিটার যেতে চেয়েছে, ফল ফলাদি নিয়ে এসেছে, মহাসতীর শ্বশুর বাড়িতে শাশুড়ির সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে চেয়েছে, পুরো মহাসতী বিষয়টাকে পুরো চেপে গেল। সত্যিটা তো বললই না, উল্টে বলছে না আমি চাই না তোরা আমার শ্বশুর বাড়িতে যাস, তোদেরকে দেখে যদি উল্টোপাল্টা ব্যবহার করে। আমার তখনই মাথায় ক্লিক করেছিল যে মহাসতীর শ্বশুরের কথা আমি বলবো না, উনি ব্যাবুলা টাইপের, আর উনি কখন চিমটি মারা কথা বলে সেটাও তোমরা বুঝতে পারবে না। কিন্তু শাশুড়ি দেখলেই জড়িয়ে ধরবে, মানুষকে দেখলেই জড়িয়ে ধরে, খারাপ ভালো বিচার করে না, দেখলেই জড়িয়ে ধরে। আর সেই মানুষটার সম্পর্কে মহাসতী এইরকম কথা বলছে, আমার তখনই মাথায় ক্লিক করেছিল। আর ওর বরটা এই সমস্ত ধারপাস দিয়ে যায় না, ওর বাবা মারাও ভালোবাসে, কিন্তু আমার হাজব্যান্ড তার বাবা মাকে অত্যন্ত ভালোবাসে, বাবা মা অন্ত প্রাণ।
আমি শুধু বলেছিলাম আজকে আমার দোকানে যেতেই হবে, মাল আনতেই হবে, ডিসপ্যাচ করতেই হবে, তুমি কি জানো না? এইটুকু বলেছিলাম বলে আমার সাথে চরম অশান্তি, আমাকে বলেছিল জুতো দিয়ে পিটাবে। বলো সহ্য করা যায়? আমি কেন সহ্য করব এই কথা? আর তার জন্য তুলকালাম কাণ্ড করেছিলাম। আমার গায়ে হাত দেয়নি, আমাকে মারেনি। আমি যখন বলেছে তখনই জাস্ট আমার মাথা পাগলা হয়ে গেছে যে কি বললো, এত বড় কথা। চিৎকার করে বাপের বাড়ি যাব, জামা পরে নিয়েছি, সেই আমাকে দুই পাশের দরজা আটকে রেখেছে, যেতে দেবে না। এরকম বহুবার হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু আমাকে বাড়ির থেকে বেরোতে দেবে না। এরকম বহু হয়েছে, এটা সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। কিন্তু যেভাবে বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে না, সেই রকম কিছুই হয়নি যে ওই কারণের জন্য আমাকে জুতো দিয়ে মেরেছে, এরকম কিছুই হয়নি। ঠিক আছে, এই বিষয়ের জন্য তাই আমি এমন চিৎকার করেছি বাড়ি মাথায় করে নিয়েছি। আর এটাকে ম্যানুপুলেট করা বলে না, এটা ভেতরের আত্মসম্মান। কেন আমাকে বললো? আমি কি করি না তার ফ্যামিলির জন্য? আমি কি করি না? করি তো। তারপরে কেন আমাকে ওইটুকু, কারণ আমার বিষয়টা কেন বুঝলো না, ওরকম বলেছিল। এবার তার মাথাও আউলিয়ে গেছে, মেসো শ্বশুর মারা গেছে, মন মানসিকতা খুব খারাপ। আমাদের পারিবারিক আত্মীয় স্বজনের মধ্যে না ভীষণ টান। আমি এরকম টান আমি আমার নিজের চোখে এই শ্বশুর বাড়িতে এসে দেখেছি, বিশ্বাস করো, ভীষণ টান। কারোর কিছু যদি এক ফোঁটা কিছু হয়, বাদ বাকি বোনেরা ঝাঁপিয়ে পড়ে, এই রকম টান আমি দেখেছি। তো সেই কারণের জন্য আমার বরের মাথাও আউলিয়ে গেছিলো, ভুলভাল একটা কথা বলে ফেলেছে আমাকে। আর কেন বললো, আমাকে কেন বলবে এই কথা? ব্যাস, এবার ওই চিৎকার করতে করতে না শ্বাসকষ্ট হয়ে পড়ে গেছি, অজ্ঞান হয়ে পড়ে গেছি। ঘাড়ে মাথায় জল দিয়ে আমাকে তুলেছে। এবার একটা মানুষ পুরো যদি নিথর হয়ে পড়ে যায় না, তাকে তুলতে খুব কষ্ট হয়। ইভেন আমার যাও দৌড়ে এসছে, এঁঠো হাতে দৌড়ে এসছে, এত জোরে চিৎকার করেছি। পরে আমার যা বলছে, বলে তোমার কোনো জ্ঞান ছিল না সুতপা, আমি গেছিলাম, আমি তোমাকে এক হাত দিয়ে টেনে তুলতে পারছি না। তারপরে আমাকে কে টেনে তুলেছে? এক হাতে ধরেছে আমার বর ধরেছে, সেই হাতে ধরাটাই আমার হাতে 4টে আঙুলের ছাপ পড়ে গেছে। সেইটাই আমি ছবিটা তুলে পাঠিয়েছিলাম, জানো? সেই ছবিটা তুলে পাঠিয়েছিলাম, কষ্ট শেয়ার করেছিলাম, আর কিছুই না। কিন্তু আর মলিনাদি এরকমভাবে বগলের নিচ থেকে আমাকে তুলে নিয়ে এসছে, আর বর এইভাবে ধরেছে, আর ওই দাগটাই পড়ে গেছে। আমাকে গায়ে হাত তোলেনি আমার বর। এবার এই বিষয়টা কেন আমি ক্লিয়ার করলাম জানো তো? এতদিন তো বলেই দিতে পারতাম, কারণ আজকে শিল্পীদির মুখে একটা কথা শুনলাম যে শিল্পীদির মেয়ের জন্মদিনে যাওয়ার জন্য যখন বলেছিল মহাসতী, তখন মহাসতীর বর নাকি, মানে কাপুরুষটা নাকি জুতোর বাড়ি মারতে মারতে গেট পর্যন্ত ধাওয়া করেছিল। এটাকে বলে কর্মা, এটাকে বলে কর্মা। আর হ্যাঁ, এটা আমিও জানি, এটা খোদ মহাসতী আমাকে বলেছে যে কাপুরুষ ওর গায়ে প্রায় হাত তোলে। ঠিক আছে, এটা বলেছে মহাসতী, নিজে বলেছে। কোথায় গিয়ে বলেছে? সমুদ্র সৈকতে গিয়ে বলেছে। বুঝতে পেরেছ? প্রায় গায়ে হাত তোলে ওই কাপুরুষটা, ওই নামর্দটা। তো যাই হোক, এই সমস্ত সব কিছু শুনেই না ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার চরিত্র ঘটিত দোষ বলে ওকে আমি সাপোর্ট করেছিলাম? একদম না। আমার ভগবান জানে, আমার ঈশ্বর জানে। তো যাই হোক, তো আমার জুতোর বাড়ি নিয়ে রিলস বানিয়েছিল না? হ্যাঁ, কাপুরুষটা চ্যানেল থেকে রিলস বানিয়ে ছেড়েছিল না? আজকে কি শুনলাম যে একে জুতোতে নাকি গেট পর্যন্ত, রাস্তা পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর আমি কি বললাম? শেরু বাবার দিব্যি। আমার বর শুধু মুখেই বলেছিল, তাও মাথা আউলিয়ে গিয়ে বলেছিল। ওটাই হচ্ছে কথা। কেন বলবে? আমি তো এই মানুষটার এরকম রূপ দেখিনি। যদি ইউজ টু হতাম, যদি শুনতাম, এরকম দেখতাম, তাহলে তো এত কিছু এরকম ওটাকে কি বলে আউটবাস্ট হতাম না। এটাই হচ্ছে পয়েন্ট। কিন্তু এটাকেই মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করা হলো, তোমরা তো সেটা জানোই। আমার বলার আগে তোমরা অনেক কিছুই শুনে নিয়েছো, অনেক কিছুই বুঝে নিয়েছো, অনেক কিছু বলেও নিয়েছো, তাই না? আসল ঘটনা হচ্ছে এটা। বললাম না, ভগবান যদি দিন দেয় না, আমি এই সমস্ত বিষয় নিয়ে বলবো, সমস্ত বিষয়টা নিয়ে বলবো। আচ্ছা, তারপরে কি শুনলাম? তারপরে শুনলাম হচ্ছে এই ঢঙি মাসি নাকি এই শিল্পীদের সাথে কনফারেন্সে ছিল, আর সাথে আরেকজনও ছিল, আর সাথে এই ছিল, কি যেন বলে, মহাসতী ছিল। এই আরেকজনটাকে, সেটার নাম কিন্তু শিল্পীদি বলেনি। বুঝতেও পারছি না কে কার কথা বলছে, বোঝার দরকারও নেই। যেটা বলার দরকার সেটা হচ্ছে
এই ঢঙি মাসি না কি বলেছে যে এত অত্যাচার কেন সহ্য করছিস, মানে কাপুরুষের কথা বলছে, এত অত্যাচার কেন সহ্য করছিস, তোর নিজের বাড়ি আছে, তুই মেয়েকে নিয়ে চলে আয়, আমরা এখানে থাকবো। আমি ঢঙি মাসির এই কথাতে কোনো রকম কোনো ভুল কিছু বলবো না, কোনো সময় ভুল কিছু বলবো না, কারণ আমি দেখেছি ওই কাপুরুষটার স্বভাবটা ঠিক কীরকম। যতই মহাসতী ঢাকার চেষ্টা করুক না কেন, মহাসতী আমার লাইফের কত বড় ক্ষতি করেছে সেটা একমাত্র আমি জানি, সেটা একমাত্র আমার ঈশ্বর জানে। মহাসতীর কল্পনার অতীত। মহাসতী যতটুকু যা করেছে নিজের দায়িত্ব নিয়ে, নিজের সমস্ত কিছু A to Z প্রথম থেকে দেখিয়ে দেখিয়ে করেছে, ঠিক আছে। বাট মহাসতী আমার সাথে যা করেছে, আমার লাইফের যত বড় অনিষ্ট ও করেছে, ওটার ভরপাই ও ভগবানের কাছে করুক। আর তারপরেও আমি মহাসতীর কিছু কিছু বিষয় নিয়ে, মহাসতীর ওপরে ওই দ্বিতীয়বার শোনার পরে না কষ্ট হয়েছিল যে এখনও এরকম করে, এরকমই করে। তো এই কারণের জন্যই ওই ঢঙি মাসি যে মহাসতীকে বলেছিল যে তুই চলে আয়, আমি এখানে কোনো রকম কোনো অবজেকশন জানাবোই না, কোনো রকম কোনো অবজেকশন জানাবো না। আবার এটাও বলবো না যে হ্যাঁ মহাসতীর চলে যাওয়া উচিত কাপুরুষটাকে ছেড়ে, না, আমি এই সমস্ত কথা বলবো না। আবার ঢঙি মাসির কথাতে আমি বাদও সাধবো না। নিশ্চয়ই তার সন্তানের আরতি শুনেছে, আর্তনাদ শুনেছে, সেই কারণের জন্যই না মা হয়ে বলেছে, সেই কারণের জন্যই মা হয়ে বলেছে। আমি তোমাদেরকে কি বলেছিলাম, যখন আমরা এখান থেকে গেছিলাম মহাসতীর বাড়িতে, তখন দেখেছি, শুনেছি যে ওই 4 পেয়ে পোষ্যটা খোলা ছাদে ঠান্ডার মধ্যে, কটকটে ঠান্ডার মধ্যে ঘুরছে। এরা মিথ্যে কথা বলেছে, এরা মিথ্যে কথা বলেছে। আর তখন ঢঙি মাসি বলছে কি আর বলবো মা, কুড়ের জম্মের আলসে, শুদ্ধ ভাষায় কথা বলে তো, জম্মের আলসে, কোনো কাজ করতে চায় না, এই জামাই সম্পর্কে বলেছে। ধর্মস্থ বলছি, ঘরের তলায় বসে। কি হবে মিথ্যে কথা বলে? আমার পাপ চড়ানো ছাড়া তো আর কিছু চড়াতে পারবো না, পাপই চড়বে। আমি যদি মিথ্যে কথা বলি পাপ চড়বে। তো এই রকম আমি নিজের চোখে দেখেছি, না স্নান করায় বাচ্চাটাকে, ওই যদি কেউ আসার থাকে তার আগে ঘরটা পরিষ্কার করে, ওই বাচ্চাটার ঘরটা পরিষ্কার করে, 4 পেয়ে পোষ্যটার ঘরটা পরিষ্কার করে, এছাড়া আর কিছু না। না স্নান করায়, না কোনো টেক কেয়ার করে। আগে তো তাও নিয়ে একটুখানি ঘুরতে টুরতে বেরোতো, কারণ সারাদিন বাড়ির মধ্যে থাকে। না একটুখানি গ্রুমিং করে, একটা চিরুনি চালাতে পারবে না ওই বাচ্চাটার লোমের মধ্যে দিয়ে। গুটলি গুটলি পাকিয়ে গেছে, জট পাকিয়ে গেছে বাচ্চাটার শরীরে, লোমগুলোর মধ্যে। একটুও কেয়ার করে না, একটুও কেয়ার করে না। এই কথাটা বলেছিলাম বলে জানোয়ার দুটো বসে কি বলতে বসেছিল চ্যানেল, ওই কাপুরুষটার চ্যানেল থেকে, প্রমাণ করো, প্রমাণ কর, প্রমাণ কর। আরে প্রমাণ ভগবানের কাছে আছে, আমার কাছে প্রমাণ চেয়ে কী করবি? আমি প্রমাণ দিয়ে কি হবে? আমার প্রমাণ লোকে মানবে, বুঝবে ঠিকই, মানতে চাইবে না সর্বসমক্ষে এসে। সুতরাং আমার প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে প্রমাণ থাকবে কি করে? আমি তো তোদের নোংরামও দেখছিলাম, অত্যাচার দেখছিলাম ওই বাচ্চাটার উপরে। ভরা গরমে নিজেরা এসি ছাড়া থাকতে পারিস না, ওই বাচ্চাটাকে সারাটা দিন ওই খাঁচার মধ্যে রেখে দিস, আর শীতকালে ওই খাঁচাটার মধ্যেই রেখে দিস, তাই না? এর থেকে আর বেশি কি কেউ জানে না তোদের এই নোংরামো? সবাই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে ওই ঢঙি মাসি যদি বলেও থাকে, বেশ করেছে বলেছে, তার মেয়ের কষ্ট তার সহ্য হয়নি বলেছে। তবে হ্যাঁ, এই যে নিজে এই ধারণা পোষণ করে যদি অন্য কাউকে ঠ্যাস মেরে টন্ট কেটে যদি দোষারোপ করে না, সেই জায়গাটা অবশ্যই ডাক দিতে হয়। আর এই ক্ষেত্রে শিল্পীদি একদম ঠিক কাজ করেছে, একদম ঠিক কাজ করেছে এই কথাটা বলে, যে আমি সংসার ভাঙতে চাই না তুমি সংসার ভাঙতে চাও। আমি তো বলবো এতদিন চেপে রেখেছিল কি করে কথাগুলো, এতদিন চেপে রাখা উচিত হয়নি। এই কারণের জন্যই আমাকে বলছিল, এই ঢঙি মাসি বলছিল যে না বাবা, শিল্পী সম্পর্কে কিছু বলবো না, আমি আমার কখন কি বলে রেখেছি না রেখেছি সেটাকে নিয়ে আবার বলতে বসে যাবে। কমসে কম এইটুকু ভয় তখন ছিল যে আমার পেছনে তো গন্ধ কম না, আমি অন্যকে খোঁচাতে যাব। কিন্তু এখন মেয়ের সাথে ওই ঠ্যাস মারতে গিয়ে তার সেই বোধ শক্তিটা গেছে। তার ফল কি হলো? বাদবাকি সব কিছু বেরিয়ে এলো। আমার বাড়িতেও ঢঙি মাসি এসে অনেক কথা বলেছে মেয়ের সম্পর্কে, সেগুলো না হয় নাই বা বললাম। এরপরে কি শুনলাম যে ঢঙি মাসি নাকি তার নিজের মেয়ের সম্পর্কে বলছে যে মহাসতী
বাসি খায়, বাসির পর বাসি খায়, কারোর কথা শোনে না, মেয়েটাকে ঠিক মতন টেক কেয়ার করে না, ভালো মতন ব্রেকফাস্ট দেয় না। হ্যাঁ, তো এগুলো তো আমরা ভিডিওতেই দেখতে পাই, এগুলো তো সত্যি কথাই। মেয়েটাকে কি ব্রেকফাস্ট দেয়? ঠিক মতন ব্রেকফাস্ট দেয়? ওই এক থালায় দুজনে ভাত নিয়ে বসে, কার পেটে কতটুকু যায়, তাই না? তো যাই হোক, আরও একটা কথা আমি জানি, এর মাঝে মহাসতীর মেয়ের একটা নখ পচে গেছিল, হাতের না পায়ের আমি সঠিক বলতে পারবো না। তো সেটার সম্পর্কে ওই ঢঙ্গি মাসি নাতনিকে নিয়ে ডাক্তার দেখিয়েছিল, বাট এই মহাসতীর কোনো হেলডোল ছিল না, কোনো রকম কোনো হেলডোল ছিল না, বুঝতে পেরেছো? ওই যতটুকু যা কেয়ার মেয়ার সব ওই ফর ক্যামেরা, ঠিক আছে, ফর ক্যামেরা। তো অনেক কিছুই শুনলাম। আর হ্যাঁ, কাপুরুষটা যে কত বড় হারামির হারামি, 7টা হারামি মরার পরে এই কাপুরুষটা জন্মেছে। মেনিমুখ শয়তান, এই কাপুরুষটা একটা মেনিমুখ শয়তান, জন্মের শয়তান। ওই শয়তানি করতে করতেই আজকে চেহারার অবস্থা ওই হয়েছে। আচ্ছা, ওই কথোপকথন সময় নাকি এটাও হয়েছে যে তুই কি জন্য পড়ে আছিস, হ্যাঁ, শারীরিক সুখ দিতে পারে না। এ বাবা, কি বলে দিলে এটা শিল্পী দি, ছি 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 ছি, বাবা রে বাবা, সিল ফাটিয়েছে জানো। বউকে পাশে বসিয়ে বলছে আমি ওর সিল ফাটিয়েছিলাম জানিস, জঘন্য। আর এই রকমটাই আমার বর এসে করতে পারছে না বলে আমার বরের সাথে এদের বরের বিশাল পার্থক্য, মারাত্মক পার্থক্য, তাই না? তো যাই হোক, সব দেখছি শুনছি, আস্তে আস্তে বের হচ্ছে, বেশ ভালোই লাগছে, মজা তো বেশ ভালোই নিচ্ছি, তাই না? শান্তি, সুখ। আসছি নেক্সট ভিডিও নিয়ে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ওই একে অপরকে খাইয়ে দেওয়া নিয়ে কমেন্ট করেছো তাদেরকে অনেক ভালোবাসা, ভালোবাসা এইভাবে দেখায়, ভালোবাসা, অনেক ভালোবাসা। টাটা।